তোমাকে আজকে যেটা আমি জিজ্ঞেস করবো, যেটা তুমি আগের ভিডিওতে আমাদের একটা ছোট্ট আলোচনা, মানে তুমি ছোঁয়া দিয়ে গেছিলে আর কি হালকা। সেটা হলো একটা মনে মনে জাপ করা আর একটা মালা জপ করা। আর দুটো ক্ষেত্রেই বলেছিলে যে এই জপ যখন আমরা করি বা জাপ যখন করি, তখন আমাদের গোপনে করা উচিত, প্রকাশ্যে নয়। মানে একটা হলো জপ, মানে জাপ করা, একটা হচ্ছে ভোগ, আর একটা হচ্ছে ত্যাগ। এই তিনটে জিনিস তুমি গোপনে বলেছিলে। কিন্তু জাপের ব্যাপারে ওই মনে মনে একটা জাপ আর একটা মালা জাপ। তো আমার যেটা মাথায় এসছে যে দুটো জাপ, উদ্দেশ্য তো একই, মানে দুটো এই জাপ করার ব্যাপারটা, যেটা আমার উদ্দেশ্য সেটা দুটো গিয়ে তো একই জায়গায় মিলছে। সে আমি মালা জাপ করি আর মনে মনেই জাপ করি না কেন। তো তাহলে এই দু রকম কথাটা আসছে কেন? যে কোনো একটা কথাই আসতে পারতো, যে কোনো একটা জাপ করাই আসতে পারতো। তো সেটাই আর কি তোমার কাছে জানার, এই দুটোর মধ্যে আছে কোনো পার্থক্য আছে কি? আচ্ছা, অনেকগুলো বিষয়। হ্যাঁ, ধাপে ধাপে বলি। প্রথমে তুই যেটা বললি যে তিনটে জিনিস গোপনে করতে হয়। এক হুম। হচ্ছে কি, যে জাপ। জাপ করা, জপ তপ করা, ভ- সেটা গোপনে। ভোগ। ভোগ ভোগ যে কোনো আর রকমের, ত্যাগ। সেটা গোপনে। ত্যাগ, এর সাথে আরেকটা জিনিস জুড়ে দিই। নিজের সন্তানকে যখন বকবি, তখন সেটাও যেন গোপনে হয়। হ্যাঁ। তুই বললি বলে হঠাৎ মনে এলো যে যখন না সন্তানকে না, এটা বকবি, আমি মানি, এটাও আমি মানি। ঠিক আছে, এটা আমি খুব মানি। এটা অনেকে হ্যাঁ। মানে না। আর সেটা ঠিক নয়। এইবার এবার এক এক সময় যা হয় মানুষের পরিস্থিতি, মানসিক পরিস্থিতিতে হয়তো এক দুবার হয়তো সবার সামনেই বকে দিলাম বা কিছু। না, কখনো কিন্তু প্রয়োজন ইউজুয়ালি। হয়, কখনো হ্যাঁ কখনো হ্যাঁ হ্যাঁ প্রয়োজন হয়। এখন কেউ হ্যাঁ একটা হ্যাঁ পাহাড়ের খাদের কাছে গিয়ে সেলফি তুলছে, সেখানে অবভিয়াসলি সবার সামনেই বকতে হবে, তাকে কিছু করার নেই। তা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ইউজুয়ালি হ্যাঁ। বলছি যে যখন কাউকে কিছু বোঝাচ্ছিস বা মানে কিছু, শাসন, হ্যাঁ হ্যাঁ মেন হচ্ছে যেটা হ্যাঁ, শাসন। সেটা লুকিয়ে। সেটা গোপনে করাটাই হ্যাঁ, কারণ সবারই আত্মসম্মান আছে। আমি যেটুকু হ্যাঁ, বুঝি, একটা বাচ্চারও আত্মসম্মান আছে। তার তাহলে আত্মসম্মানটা তুমি ভেঙে দিও না বা নষ্ট করে দিও না। আচ্ছা, আর একটা জিনিস বলি। সেটা হচ্ছে, জানিস, সন্তান মানুষ করতে গেলে না, কখনো গায়ে হাত তুলতে নেই। সন্তান মানুষ অনেকে, আমি দেখ, আমার মেয়েও ছোট, আমি জানি না কত ভালোভাবে আমি তাকে মানুষ করতে পারবো। তবে একটা জিনিস কি জানিস, সন্তান মানুষ করতে গেলে মানে অক্ষরে অক্ষরে এই জিনিসটা পালন করতে হয়। সেটা হচ্ছে যে রাগ দেখানো আর রাগ করা, এই দুটোর মধ্যে কিন্তু তোকে তফাৎটা বুঝতে হবে। তুই যখনই হুম হুম সন্তানকে হুম শাসন করছিস বা শিক্ষা দিচ্ছিস, তখন যদি তুই রাগ দেখাস, মানে তুই কিন্তু রাগছিস না, তুই রাগ হুম। দেখাচ্ছিস, তাহলে কিন্তু দেখবি সেটা কন্ট্রোল থাকবে। কিন্তু তুই যদি রাগ করে ফেলিস, মানে ধৈর্য হারিয়ে যায়, তাহলে কিন্তু সেটা শাসন হলো না। তার কিন্তু ক্ষতি ছাড়া ভালো কিচ্ছু হবে না তার থেকে। সুতরাং সন্তানকে শাসন আচ্ছা করা, এর মধ্যে রাগ, আচ্ছা। হ্যাঁ, এই কথা তো আমিও মানছি, আমরাও মানে এই আমি যুগে এই যে কথাটা আমরা। এই কারণে বললাম, কথাটা এই কারণে হ্যাঁ। বললাম, কারণ অনেককে আমি দেখেছি না, বাচ্চাদেরকে ধরে পেটায়। এই সে এই এই বিষয়ে আমি আমি এই বিষয়ে তোমাকে একটা কথা জাস্ট বলি, যে আজকে যে আমরা যে যুগে আমরা বাস করছি, সেখানে আমরা এই যে তুমি বললে গায়ে হাত দিয়ে শাসন, যদিও আমি একে 100% সাপোর্ট করি তোমার কথাকে, কারণ আমিও সেটাতে বিশ্বাসী নয়। কিন্তু আবার ভাবি যে আর এক তো যুগ ছিল এক সময়, যেখানে মা ঝাঁটা নিয়ে ছুটছে বা ওই রুটি বেলার বেলনি নিয়ে ছুটছে। তো কখনো আমি আমার দেখেছি আমার কতজন কাছের জনকে রাগে কি করবে, হাতের সামনে ব্যাডমিন্টন ছিল আড়াস করে একটা মেরে দিল, বা হাতের সামনে ক্রিকেট ব্যাট ছিল বা উইকেট ছিল ওটা দিয়ে মারলো। আগে কিন্তু এই শাসন ছিল, কিন্তু তাতে কিন্তু আমি খুব একটা তার মানে সেই, মানে যেটা বলা হয় অপোজিট রিয়াকশন বা খারাপ দিক, সেরকম কিন্তু না। কিন্তু আগেকার মানুষ, আগেকার সন্তান, তাদের মানসিকতা, সেই যুগ, সেই কালচার, সেই ব্যাপারটাকে একসেপ্ট করত। দেখ, কিন্তু তুই যখন, এখনকার যে যুগটা। তুই তুই যদি আগেকার দিনের কথা তুলনা করিস, আগেকার হ্যাঁ হ্যাঁ। দিনে মার কাছে যেরকম মার খেয়েছি বা বাবার কাছে যেরকম বকুনি খেয়েছি, তেমনি হ্যাঁ। লুকানোরও জায়গা ছিল। একটা জিনিস বোঝ, তখন কিন্তু বাচ্চাদের লুকানোর জায়গা ছিল। এখন কিন্তু বাচ্চাগুলোর আর লুকানোর জায়গা নেই। স্নেহ, মানে যাই অন্যায় করুক না কেন,
এই বকবে না ওকে কেউ, ও এখানে রয়েছে, এখান থেকে যাবে যখন তখন। বুঝতে পারছিস, মানে একজন বয়স্ক কেউ, ঠাকুমা, ঠাকুরদা বা জেঠু বা কাকা, কেউ না কেউ আছে যে গার্ড করবে, মানে যে বোঝাবে কেন করিস এই সব। মানে একদিকে তোর ওই যে বলে না গুড কপ ব্যাড কপ, মানে একদিকে শাসনটা হচ্ছে চূড়ান্ত, মানে জানি এই কাজটা করলেই পিঠের উপরে বেত পড়বে, আবার আর একদিকে হুম। লুকানোরও জায়গাটা রয়েছে। তাহলে আগেকার দিনে দুটোই সমান সমান ছিল, ঠিক আছে। মা যদি অকারণে মারতো, তা নালিশ করার জন্য একটা লোক ছিল। কিন্তু এখন নালিশ করবি কাকে? এখন মা অন্যায় করে আমাকে পেটালে বাবাকে নালিশ করব, বাবা ভয়ে চুপ, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ঠিক আছে, জানে বলতে গেলে আর এক অশান্তি তৈরি হবে। তো পরিস্থিতিগুলো তো পাল্টে গেছে, তাই হ্যাঁ, না? আমি সেটাই বলছি যে তো যুগের সাথে সাথে মানসিক মানে হ্যাঁ, তো মানুষের পরিবর্তন এসে গেছে অনেক। কিন্তু হ্যাঁ এক সময় কত মার খেয়েছে বাচ্চারা, আমি খাইনি কিন্তু আমি দেখেছি। আমি খাইনি কারণ আমি বাড়ির সব থেকে ছোট ছিলাম, ওই জন্য আমাকে কেউ গায়ে হাত তুলতো না, আমি আমি প্রচুর আদরে মার ছিলাম। খেয়েছি, আমি প্রচুর মার খেয়েছি, আমাকে, কিন্তু আমার আবার আম- ছিল কি বলতো, কেউ যদি একবার বকতো না, মানে কেউ, কোনো এক দিদি আমায় বকলো, আমার একটাই কাজ ছিল, সুসুর করে খাটের তলায় ঢুকে যেতাম, দিয়ে চুপ করে বসে থাকতাম। এইবার বার করবে কে? হয়তো মা গেল, হয়তো মানে মা বকেছে, আহ বদ্দি গেল, আয় বাবা আয়, বেরিয়ে আয় বেরিয়ে আয়, বেরোবোই না। মেজদি গেল, আয় বাবা বেরিয়ে আয় বেরিয়ে আয়, বেরোবোই না, যেই জায়গায় বেরোবো না। আমি কার কথায় বেরোতাম? যে বকেছে সে আসবে, সে এসে বলে, এই বেরো, অনেক হয়েছে, বেরো এবার, চল চান করবি চল, বা খেতে চল, সুসু সুসু করে তখন বেরোতাম, তার আগে কিন্তু বেরোতাম না। এটা ছিল আমার। যাই হোক যাই আমরা, হোক, তুমি বলো। হ্যাঁ, প্রসঙ্গ থেকে সরে গেলাম। তো যেটা আমার হ্যাঁ। বাচ্চাদেরকে পেটানোটা, এটা কি হচ্ছে, তুমি পেটাও, আমার তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় যখন তুমি একটা বাচ্চার গায়ে হাত তুলছো, আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি কি রেগে তুলছো নাকি শাসন করার জন্য তুলছো। মানে তুমি ভেতরে ভেতরে রাগনি, কিন্তু ও এমন একটা অন্যায় কাজ করছে যাতে ওর সীমাটা তুমি দেখাতে চাইছো, যে এর এই সীমাটা তুমি ভেঙো না, হুম সেই হুম জন্য তুমি পেটাচ্ছ। মানে ব্যাপারটা হচ্ছে যে কোথা থেকে এই পেটানোর যে স্বভাবটা, এটা তো একটা স্বভাবে পরিণত হয়ে যায়, একটা সময় দিক বিদিক জ্ঞান থাকে না, উন্মাদনায় পরিণত হয়। তো প্রথম হচ্ছে যে তোমাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য নয়তো বাচ্চা মানুষ হবে না। আর দ্বিতীয় হচ্ছে শাসন করো, মারো, বকো, যা খুশি করো, কিন্তু সেটা যেন শুধু কিন্তু বাচ্চাকে, গোপনে। হ্যাঁ, গোপনে তো হলোই, কিন্তু সেটা যেন অন্তর থেকে, মানে আমি রেগে গিয়ে ওকে মারছি সেটা যেন না হয়। আমার রাগটা আমার কন্ট্রোলের বাইরে চলে গেল করে একটা জিনিস করছি, আঘাত দিচ্ছি, সেটা যেন না হয়। আমি ভেতরে ভেতরে ঠান্ডা, আমি জানি যে আমি কতটা মারলে ও কতটা ব্যথা পাবে এবং কতটা ভয় পাবে, বা সেই জিনিসটা যেন থাকে, মানে হুম আমি যেন হুঁশের থেকে করি জিনিসটা, বেহুশের মতন ওকে ওকে ভয় দেখাবো বলে আমি এমন কাজ করে চলেছি দিনের পর দিন, যেটা মানে মানে আমি নিজে হুঁশ হারিয়ে ফেলছি। এবারে লোকে বলবে যে ধৈর্য থাকে না, ধৈর্য না থাকলে শাসন করো না। সন্তানের জন্ম দিয়েছো মানেই ধৈর্যের পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে, ধৈর্য না থাকলে সন্তান মানুষ হবে না। তো যাই হোক, গোপনে কথাটার থেকে একটুখানি মানে হুম। অন্যদিকে চলে গেলাম। হ্যাঁ। এইবারে আসছে মালা জপ আর নাম জপ। মালা জপ আর নাম, আহ, মনে মনে জপ করা আর মালা জপ করা। হুম হুম এবারে দেখ, যেটা জপ করবি, প্রথমে তোকে বুঝতে হবে যে সেটা নাম জপ করছিস নাকি মন্ত্র জপ করছিস, আগে সেটা বুঝতে হবে। কারণ যেহেতু তুই বললি যে সবকিছুই একই জায়গায় পৌঁছচ্ছে, সেই জন্য বললাম যে সবকিছু এক জায়গায় পৌঁছয় না। হুম। যখন মন্ত্র জপ করছিস তখন তার ডেস্টিনেশন, তার ফল অন্যরকম হতে পারে। যখন লক্ষ্মী হ্যাঁ ঠাকুরের হ্যাঁ হ্যাঁ। পাঁচালি পড়ছিস তার ফল একরকম, যখন গণেশ ঠাকুরের মন্ত্র পড়ছিস তার ফল একরকম, যখন সরস্বতী ঠাকুরের মন্ত্র পড়ছিস তখন একরকম, যখন ধনকুবেরের মন্ত্র পাঠ করছিস তার ফল একরকম। তাহলে সব সব মন্ত্র কিন্তু এক জায়গায় নিয়ে যায় না। তাহলে মন্ত্রটাকে আমি বাদ রাখছি, তুই যেটা বলছিলি যে জপে হুম হুম মন্ত্রটা হুম বাদ রাখছি। হুম হুম হুম। এইবারে আসলো তাহলে হ্যাঁ, নাম জপ। মন্ত্রটা তো। হুম হ্যাঁ, হুম। তাহলে মন্ত্র তুমি তো মন্ত্রের, আগে আগে বলেও ছিলে, এক এক মন্ত্রের এক এক রকম
ব্রেনে তার এফেক্ট পড়ে এবং তার প্রক্রিয়া বা তার রেজাল্টটাও অন্যরকম হয়। শুধু যাই ব্রেন হোক। নয়, মানে আমাদের শরীরের বিভিন্ন হুম জায়গায় মন্ত্রটার হুম মানে এক একটা মন্ত্রর হুম হুম এফেক্ট ফেলতে পারে। এইবারে যেটা হচ্ছে নাম জপ, তাহলে নাম জপ আমরা সাধারণত মানে এটাই কল্পনা করে নি যে রামেই মুক্তি বা নামেই মুক্তি, এটাই সবাই বলে। তো তো নামেরও কিন্তু দুটো ভাগ আছে। যে কোনো দেবদেবীর যেরকম একটা সৌম্য রূপ আছে, একটা হচ্ছে উগ্র রূপ আছে, একটা শান্ত রূপ আছে, একটা উগ্র রূপ আছে। তুই যদি উগ্র রূপ, মানে তুই হনুমান চালিসা পাঠ করছিস বা হনুমানজির তুই ভক্ত, তুই শান্ত রূপের যদি পুজো করিস, যেখানে হনুমানজি রামের পায়ের কাছে বসে আছে, তার কথা শুনছে, হুম বা শান্ত রূপ শান্ত হনুমানজির যদি পুজো করিস, সেটা তোকে একরকম আহ, ফল দেবে। কিন্তু তুই যদি এখন পঞ্চমুখী হনুমানের করিস, তপস্যা করিস, বা তুই নাম করছিস হনুমানজির কিন্তু মনে মনে কল্পনা করছিস পঞ্চমুখী হনুমানের, তাহলে সেটা কিন্তু অন্যরকম এফেক্ট ফেলবে। তাহলে নামেও দুটো ভাগ আছে, এটা বুঝতে হবে। যেরকম ধর কালী ঠাকুর, ঠিক আছে, একটা হচ্ছে সৌম্য তারা, শান্ত তারা, তারা মায়ের কথা বলছি। শান্ত তারার হুম এক হুম রূপ হুম যেখানে তুই সিকিউরিটি পাচ্ছিস, যে পৃথিবীতে যতই অন্যায় করি না কেন, যেরকম মায়ের কাছে গিয়ে একটা লুকানোর জায়গা, জানি মা যতই বকুক না কেন মা ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। ঠিক আছে, সেই যে আহ, আহ, ধারণাটা, সেটা তুই শান্ত রূপের তারা, তারা মায়ের মন্দিরে গিয়ে যখন পুজো দিচ্ছিস তখন সেই ফিলিংসটা আসছে। কিন্তু তার পাশাপাশি কিন্তু উগ্রতারাও আছে। এবারে উগ্রতারার যদি রূপে তুই পুজো করিস তাকে, বা সেই তুই নাম জপ করছিস কিন্তু উগ্র চণ্ডী রূপে কাউকে তুই কল্পনা করছিস, তাহলে সেটার ফল কিন্তু অন্যরকম হবে। তাহলে বোঝা গেল যে নাম জপের হুম মধ্যেও হুম তুই হুম হুম। কার নাম নিচ্ছিস বা তার রূপটা কিরকম সেটার উপরে নির্ভর করছে অনেক কিছু। তবে আমরা জেনারেলি নাম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে শিব ঠাকুরের নাম, শিবা 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 শিবা, বা রাম 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 রাম, বা আহ, দুর্গা দুর্গা, বা রেবা 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 রেবা, বা আহ, তোর কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ, বা রাধা 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 রাধা। তাই এই এরা সবাই শান্ত রূপের, মানে আমরা বন্ধুর মতন এদের নামটা নিই। তাই ওই যেটা বললি তুই যে এর এই এই নামগুলো, শান্ত রূপের নামগুলো নিলে পরে সেটা আমাদের ব্রেনে প্রোগ্রামিং হচ্ছে, যেটা মৃত্যুর পরে আমাদের স্বর্গ নরককে অ্যাভয়েড করার হেল্প করছে, যেটা আমাদের আগের হুম হুম ভিডিওতে হুম আমরা বলেছি। হুম এইবারে কথা হলো, এবারে প্রশ্নটা হলো যে একটা হচ্ছে মনে মনে জপ করা সব সময়, আর একটা হচ্ছে মালায় জপ করা, 108টা দানা তাতে হুম জপ হুম। করা। তোর মেয়ের মূল প্রশ্নটা এইটা যে মালায় জপ করা এবং মনে মনে জপ করার তফাৎটা কি? হ্যাঁ, তফাৎটা কি? তফাৎটা কি? তাহলে দেখ, আগেকার দিনে যখন এই দীক্ষা দেওয়া হতো, তখন তো দামড়া হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, তখন দীক্ষা কেউ নিত না, খুব অল্প বয়সে, 7 বছর, 8 বছর, ম্যাক্সিমাম 12 বছর, ঠিক আছে, এর মধ্যে দীক্ষা দেওয়া হয়ে যেত। তো এই বয়সে কি হয়, এরা একটা কাদার দলা থাকে বাচ্চারা, তাদেরকে তুই যেমন বোঝাবি তারা তেমনি বুঝবে। তাদেরকে বলবি ওখানে যাস না, জুজু আছে, ওরা সেটাই বিশ্বাস করবে। তাদের বলবি ভূত আছে, ওরা সেটাই বিশ্বাস করবে। বা আত্মা প্রেতাত্মা আছে, সেটাই বিশ্বাস করবে। বুঝলি? তো সেই জন্য বলছি এদের কাদার দলা, এদের মনে অত সংশয় নেই, এরা অত স্কেপটিক নয় যে আহ, এটা কেন করব, এটা তো কল্পনা হয়ে গেল, এই জিনিসগুলো তাদের মাথায় থাকে না। তো সেই জন্যে যখন 10 বছরের একটা বাচ্চাকে আমরা দীক্ষা দিচ্ছি বা মন্ত্র দিচ্ছি, তখন কি হয় যে আমরা সেই 10 বছরের বাচ্চাটাকে আমরা কি করছি, মালার মাধ্যমে দিচ্ছি। কেন? আমি তোকে একটা আমার অভিজ্ঞতা থেকে বলি কথাটা। হ্যাঁ, আমি খুব কাছের একজনকে কেদারনাথে আমি বললাম যে বাবা এখানে বসতো, বসে এখানে তুই শিব ঠাকুরের মন্ত্র জপ কর, তুই যেটা তোর ভালো লাগে, যে মন্ত্রটা জানিস সেটাই করতে থাক, কতক্ষণ করবে করতে থাক। ঠিক আছে, এবারে একটা বাচ্চা জব করবে, তার তো একটা লিমিট আছে, একটা কতক্ষণ করতে পারে তার নির্ভর, একটা আমরা বুঝতে হুম পারি। হুম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, তার উপরে বেড়াতে গেছে, আরো বন্ধু বান্ধব রয়েছে, তো স্বাভাবিক 5 মিনিট পরে হয়ে গেছে উঠে পড়বো, এটাই হুম হুম স্বাভাবিক হুম। একটা বাচ্চা। ও মা, ওখানে গিয়ে দেখি ও 15 মিনিট হয়ে গেছে তখনও
মানে একদম নড়নচড়ন নেই, যেমন বসেছে তেমনি রয়েছে, মন্ত্র পাঠ করে যাচ্ছে, মানে মুখে মুখে বা জোরে জোরে নয়, হ্যাঁ হ্যাঁ, মনে মনে করে মনে মনে। যাচ্ছে। বুঝেছিস? তো তখন আমি কি করলাম, আমি পিঠে আস্তে করে হাত দিয়ে আমি বললাম, হয়ে গেছে, উঠে পড়। কেন করলাম বলতো? কারণ এই যে বললাম না, মনে মনে করতে করতে অনেক সময় মানুষ ধ্যানে ঢুকে যায়। ধ্যানে ঢুকে যায়। ঠিক আছে? এবং সেই ধ্যানে ঢুকে গেলে সেখান থেকে বের করে আনার প্রক্রিয়া, বা ধ্যানে ঢুকে গেলে কি হয়, এটা একজন অভিজ্ঞ গুরু ছাড়া আর কেউ তোকে বোঝাতে পারবে না। কারণ এগুলো তো আমরা সবকিছুই আমাদের ভেতরে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। যখন আমরা একটা জায়গায় ফোকাস করছি, মেডিটেট হয়ে মেডিটেশনে ঢুকে পড়ছি, ঢুকে যাচ্ছি, তখন কি হয়, নানা রকম কেমিক্যালস তো বেরোয়, এবং তার হুম। অনেকগুলো পজিটিভ এবং অনেকগুলো নেগেটিভ, মানে যেই জিনিসটা নেগেটিভ। কন্ট্রোলের বাইরে চলে যায়। নেগেটিভ কিছুই নয় যদি তুই উপায়টা জানিস, যেরকম অঙ্ক কোনোটাই কঠিন নয় যদি তুই উত্তরটা জানিস, কোনোটাই ম্যাজিক নয় যদি তুই পেছনে কি ঘটছে সেটা যদি তুই জেনে যাস, তাহলে কোনোটাই ম্যাজিক নয়। তেমনি এখানেও যখন একটা বাচ্চাকে তুই মন্ত্র দিবি এবং বলবি মনে মনে জাপ করতে, তখন একটা বাচ্চা, ওই যে বললাম মাটির দলা তো, এরা বিশ্বাস করে না, একে বললাম তুই মন্ত্রটা কর আর এইখানে একটা স্টার দেখার চেষ্টা কর, জ্যোতি। একটা বড় কাউকে বললে পরে সে দেখতেই পারবে না, সে বুঝতেই পারবে না। সবার আগে তো আসবে সংশয়, যে আমাকে কেন বললো, এটা সত্যি কি করা উচিত, হুম যে আমাকে বললো সে নিজে কি দেখেছে কোনোদিন এই ধরনের জিনিস, হলে কি হয়, আমি কি 10 জনের, দুনিয়ার আবোল তাবোল প্রশ্ন আগে আসবে। মানে চোখ হুম হুম বন্ধ হুম। করে জিনিসটায় ঢুকে পড়া, সেটা কিন্তু একটা বড় দামড়া তোর আমার না মতন না বুড়ো না, হবে না চট করে। আগে আগে হ্যাঁ, আগে হ্যাঁ, আগে নেগেটিভ জিনিসটাই মাথায় আসবে। হ্যাঁ, কিন্তু একটা বাচ্চাকে যদি তুই বুঝিয়ে দিস ভালো করে যে এটা কর এইভাবে, এটা কিন্তু আগেকার দিনে সাধুরা এইরকম ভাবে তপস্যা করতো, ও কিন্তু বিশ্বাস করবে এবং ও করেও নেবে, এবং ও ধ্যানে ঢুকে যাবে, ও সত্যিকারের জ্যোতি দেখতে পারবে। কিন্তু কথাটা হচ্ছে কি, যে সেই রকম গুরু যদি হাতের কাছে, আমি এখন যে কোনো কাউকে বাচ্চাকে বলে দিতে পারি যে এই মন্ত্রটা করতে থাক সব সময়। তো সব সময় করতে বললে পরে কি হতে পারে, সে যখন তখন ধ্যানে ঢুকে যেতে পারে। এবং ধ্যানের পরে কি হয়, ধ্যান থেকে যে তাকে ডেকে তুলবে তারও তো পদ্ধতিটা হুম আশেপাশের হুম লোকের হুম। জানা জানা উচিত। সেটা যদি না জানা জানা থাকে, উচিত, ঠিক হ্যাঁ। আছে, একজন ধ্যানে বসে আছে, তার কানের কাছে নিয়ে গিয়ে হয়তো জোরে শঙ্খ বাজিয়ে দিল, হকচকিয়ে উঠলো, তো সেটা অনেক ক্ষতি করতে পারে। তো এই বাচ্চারা যাতে সহজে ধ্যানে না ঢুকে যায়, সেই জন্য সবসময় আগেকার দিনে মন্ত্র তোকে মালা দিয়ে দেওয়া হতো, যে তুই মালায় জপ কর। কারণ আমি জানি যে যদি রাম 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 ঠিকভাবে করে, তাহলে ধর 5 বার বা 7 বার রাম রাম নাম নিতে গেলে পরে তার হয়তো 5টা মালা হবে বা 7টা মালা হবে। মানে ধর আমি চাইছি যে 15 মিনিটও জপ করবে, হুম তো 15 মিনিটে 7 বার তুই মালাটা জাপ কর, আমি জানি 7 বারে ওর হয়ে যাবে। এবারে 15 মিনিটে হলো না 20 মিনিটে হলো, বা কারোর হয়তো 12 মিনিটে হয়ে গেল, অন অ্যান অ্যাভারেজ। তো আমি হুম যখন গুরু, আমি কিন্তু তখন সেটা বুঝে আমি বাচ্চাটাকে দেবো যে তুই এতবার মালাটাকে জাপ কর। কারণ আমি চাই না ও অকারণে যখন আমি নেই, আমার অনুপস্থিতিতে ও ধ্যানে ঢুকে যায় বা সমাধিতে ঢুকে যায়। কারণ বাচ্চাদেরকে কিন্তু সত্যিকারের কেউ যদি সেইভাবে বুঝিয়ে তাকে দীক্ষা দিয়ে ঢুকিয়ে দেয়, বাচ্চারা কিন্তু খুব সহজে ধ্যানে ঢুকে যেতে পারে, খুব সহজে। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা সব সময় মালা দিই। এবারে বড়দের কেন আমরা সব সময় তাহলে বলি করতে, বড়দের এই কারণে দেওয়া হয়, কারণ একটা উম, উম, 40 50 60 বছরের মানুষকে বা 30 বছরের মানুষকেও তুই যখন নাম করতে বলছিস, সে তুই মালাই দে আর মনে মনেই জপ করতে দে, তুই জানিস ও ঘোড়ার ডিম যদি 500 বারও মালা জপ করে, তার মধ্যে হয়তো 5 বারও ঠিকঠাক ভাবে মালা জপ করবে না। আর যদি মনে মনে বলিস, তাহলে মনে মনেও ও 5 বার ঠাকুরের নাম নেবে না, যতক্ষণ না সে বিপদে পড়ছে। তো তুই এটা জানিস, সেই জন্য বড়দের ক্ষেত্রে কোনোটাই ম্যাটার হুম করে না মালা দিলি। তবুও মালা কেন দেওয়া হয়, যাতে সে অন্তত নিয়মটা মানার চেষ্টা করে, যে বাবা দীক্ষা নিচ্ছ, কিন্তু এটা কিন্তু 11 বার করে প্রত্যেক দিন করতেই হবে, পারবে তো? এবারে তুই যে ওই সংকল্পটা নিচ্ছিস সেটা ফুলফিল কর। এবারে 1000 জনের মধ্যে হয়তো 10 জন করবে, সেটাও গুরু হুম জানে, হয়তো 10 জন করবে। মানে এখনকার পরিস্থিতির কথা বলছি, হুম আগেকার হুম। দিনে তো সেরকম শিষ্য বানাবেই না গুরু।
যে যখন হুম হুম বুঝতে হুম পারছে হুম। যে এ হয়তো জব করবে না, তাকে নাম নাম দেবেই না, তাকে দীক্ষাই দেবে না গুরু। কিন্তু এখন তো সেরকম হয় না। এবারে এখন সেই জন্য কি বলে নাম জপ। এবারে 1000 জনের মধ্যে হয়তো 10 জন সেই 10 বার বা 11 বার মালাটাকে ঠিকঠাক করবে। এবং সেই এইরকম এইরকম মানুষ যখন 1 লক্ষ মানুষ করবে, তার মধ্যে হয়তো একজন তোর ধ্যানস্থ হয়ে যাবে। এবারে সে তখন এসে গুরুজিকে বললো যে গুরুজি, আপনি তো বলেছেন 11 বার করে করতে, কিন্তু আমি 7 বারের পরে না আমি ভুলে যাচ্ছি মালা জপ করতে, আমি খালি রামকে দেখতে পাচ্ছি বা আমি খালি রাধাকে দেখতে পাচ্ছি। তো তখন কি হবে, গুরু তখন বুঝে যাবে যে এ ধ্যানে ঢুকে যাচ্ছে। তো তখন গুরু বুঝে শুনে তার ডোজটা বাড়াবে না কমাবে, সেটা গুরুর ওপর নির্ভর করছে। যদি মনে করে যে না, এর 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 মোক্ষ বা এর সমাধি চায়, সমাধি কি অনুভব করতে চায়, বা এর ক্ষমতা আছে, মানে ক্ষমতা মানে কি বলছিলাম এর আগের দিন তোকে, মানে পাত্রতা আছে, তখন সেই অনুযায়ী তাকে বাড়িয়ে দেবে। আর যদি দেখে যে না, এর সারা দিন নানা রকম কাজে কর্মে ব্যস্ত, কিন্তু এ ধ্যানেও ঢুকে যাচ্ছে, তখন বললো ঠিক আছে, তোকে 11 বার করতে হবে না, তুই কম করে কর, তুই 5 বার করে কর বা 3 বার করে কর, খালি অমাবস্যা পূর্ণিমা এই সময় তুই 11 বার করে করবি। তাহলে বোঝা গেল কোথায় তফাৎটা। আমি ছোটর ওপরে রাখছি মানে যে বেসিক্যালি হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের মানে মালা জাপটা বেসিক্যালি তোমার কথা অনুযায়ী যে মালা জাপটা করলে একটু গুরুরা, মানে বাচ্চাদের ক্ষেত্রে বলছি যে একটু কন্ট্রোল থাকবে, মানে জিনিসটা নাম জপ করতে করতে যে কতবার, মানে ওই যে গভীরে কখন ঢুকে যাবে সেটা গুরু বুঝতে পারবে না। বা হ্যাঁ, সে কত বার নাম জপ করছে, করতে করতে কোন কত হারিয়েই যাচ্ছে নিজের মনে মনে। হ্যাঁ, তো সেইটা যাতে বুঝতে পারে, তাকে তাকে মালা দিয়ে দেওয়া হয়েছে, এবং গুরু জানে যে 5 বারের বেশি, 5 বার করা মানে যথেষ্ট। এক এক হ্যাঁ, প্রতিদিনে একবার একটা বাচ্চা বসলো, 5 বার হয়ে গেছে উঠে যাও, কারণ জানে এবার 6 7 করতে গেলে হয়তো ধ্যানে ঢুকে যাবে। সেই হ্যাঁ, জন্য মালাটা তাকে দেওয়া হতো কন্ট্রোলড ওয়ে। হ্যাঁ, আর নাম জাপ যেটা হচ্ছে সে বড়দের ক্ষেত্রে নাম জাপ করো, ওই যেটা তুমি বললে এটাও খুব স্বাভাবিক যে এত 1000 লোককে দিলে 10 জন কি হয়তো একজনও করবে কিনা সন্দেহ। মানে সেরাম আর কি, সেই অর্থে যদি দেখা যায় নাম জাপটা অত করছে নাম জাপ, তার মধ্যে নানান চিন্তাও আসছে যাচ্ছে, এই আর সেইটাই মানে বলার চেষ্টা সঠিকভাবে করছি। হচ্ছে না। হ্যাঁ, মানে নাম জপ করলাম 500 বার মুখ দিয়ে, সেটা তো হুম। উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমি মন থেকে কতক্ষণ তাকে ধারণ করে রাখলাম। রাধা 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 বলছি আর রাধা এইখানে রয়েছে, সেইটা তো আসল জপ। আমি মুখ হ্যাঁ দিয়ে হ্যাঁ। বলছি আর মনের ভেতরে খালি ভাবছি যে এই সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাজার করতে যেতে হবে, অমুক জিনিসটা আনতে হবে, হুম। ওকে টাকা দিতে হবে, এই পেমেন্টটা বাকি আছে। এই সব যদি মাথার ভেতর ঘোরে, মুখ দিয়ে তুই যাই বল না কেন, তার কোনো এফেক্ট হবে না। তো এফেক্ট হবে। বলার উদ্দেশ্য সেইটাই, যে কতক্ষণ তুই ধারণ করতে পারছিস, যেটা এর আগের দিন বলেছিলাম যে অষ্টাঙ্গ যোগের ধারণ এইবারে দেখ, এই ধারণ করার থেকে আর একটা জিনিস মাথায় এলো। সেটা হচ্ছে যে নাম যখন জপ করবি, নাম দেওয়ার পেছনে কারণটা কি? মন্ত্রের তো একটা ফল থাকে। হুম হুম তাহলে হুম হুম। নামটা কেন দেওয়া হয়? কেন আমি রাম বলবো, কেন আমি সীতা বলবো না? বা কেন মানে আমার কাছে এলি আমি যাকে তাকে যা খুশি নাম কেন দিলাম না? যখন জানি যে রাম বললে পরও তোমার একই কাজ, রাধা বললেও একই কাজ, কৃষ্ণ বললেও একই কাজ, তাহলে আলাদা কেন? এখানে দুটো ফাংশন। ফার্স্ট হচ্ছে, গুরু যদি রাম নামে সিদ্ধি সিদ্ধি লাভ লাভ করে করে থাকে, থাকে। তাহলে সে হুম হুম রামই হুম। দেবে, সে তোকে কৃষ্ণ দেবে না, এটা কৃষ্ণ এক। দেবে না। আর দ্বিতীয় হচ্ছে যে তুই যখন রাম নামে সিদ্ধ হবি, মানে সব সময় যখন রাম 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 করে যাচ্ছিস, একদিনে দুদিনে হবে না, কিন্তু দেখা গেল হয়তো 5 বছর কি 10 বছর পরে তুই আমূল পাল্টে গেছিস। মানে তোর ওপরের খোলসটা তুই একই রয়ে গেছিস দেখতে, কিন্তু ভেতর থেকে তুই রামকে প্রতিষ্ঠিত করে ফেলেছিস। মানে তুই যা মানে কিছু আমার আচার করছিস। আচরণ, হ্যাঁ, আচার আচরণ কথাবার্তা সবকিছুই ওই সেই সেই ব্যাপারেই হবে আর কি, মানে রামকে নিয়েই হ্যাঁ, হবে। এটা দেখ গৌতম বুদ্ধর যে বাণী, তার প্রথম বাণীতে এটা উল্লেখ করা আছে যে তুমি যেরকম চিন্তা করবে তুমি ঠিক সেই রকম তৈরি হবে। সেরকম। তাহলে আমি যদি সব সময় রামকে চিন্তা করতে থাকি, তাহলে আমিও একটা সময় রামে পরিণত হব। একটা লোক আমাকে খুব বাজে কথা বলল, আমি তখন কি ভাববো? আমি এর উপরে রাখবো, মানে রামকে দিয়ে তুলনা করব যে রাম আমাকে কি হুম হুম হুম। উপদেশ দেবে, রাম মানে ওর কি চায়। চরিত্রটা ওর, হ্যাঁ ওর হ্যাঁ, চরিত্রটা তোমাকে ধারণ করতে হবে, হ্যাঁ, ওই হয়ে যায় আর কি। রামের চরিত্রটা আমার ভেতরে, ওটাকে বলা হয় ধারণ করা।
ধ্যান, ধারণ করা। ধারণা, সমাধি। এই যে ধারণ করা, ধারণ করাটা মানেই হচ্ছে ওই নাম যখন তুই ধারণ করতে আরম্ভ করলি, তার মানে তার রূপটা, তার চরিত্রটা তোর ভেতরে আস্তে 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 ফুটে উঠতে আরম্ভ করলো। তাহলে এই হচ্ছে নাম জপ, মানে মনে মনে নাম জপ। এবারে মনে মনে করারও আবার ব্যাপার আছে অনেকে, মানে এই যে জাপ করা, এটার আবার দুটো স্তর আছে। আমি এর আগের দিন বোধহয় বলেছিলাম যে প্রথমে মুখ দিয়ে হবে, তারপরে মানে আওয়াজ তারপর করে, আস্তে আস্তে। তারপরে আস্তে হ্যাঁ, আস্তে, হ্যাঁ। তারপরে আওয়াজ হবেই না। এটা গেল একটা স্তর। তারপরে হয়ে যাবে মনে মনে সব সময় নাম জপ করছে, চলেই চলেছে, নাম চলেই চলেছে। তো সেটা আবার আরেকটা হয়ে গেল। তো এই হচ্ছে জবের বিভিন্ন দিক। এবারে বল যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে। না, 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 মানে পুরোটাই ক্লিয়ার হয়েছে। আমি ওটাই ছিল যে দুটোই তো তার মানে এক, তাহলে ডেস্টিনেশন তাহলে একটা নয় কেন, যে কোনো একটা মানুষ বলতে পারতো। দুটো দুটো আসছে কি করে, তো এখন বুঝতে পারলাম যে ওই মালা জপটা, ওটা মানে যাতে কন্ট্রোল ওয়েতে করা যায়, যাতে কেউ আবার আরেকটাও, অজান্তে সমাধিতে বা জিনিস ধ্যানে আছে, না ঢুকে যায়। হুম। আরেকটাও জিনিস আছে। শৃঙ্খল করার জন্য অনেক সময় মালা দেওয়া হয়। শৃঙ্খল করার জন্য, শৃঙ্খল মানে বুঝেছিস তো, নিয়ম, নিয়ম। মানে হ্যাবিট, ওই হ্যাবিট আর কি, হ্যাবিটে যে যাতে পরিণত তোমাকে, হয় আস্তে হ্যাঁ, আস্তে। যে এই আসনে তোমাকে 10,000 বার মালা হুম, জপ করতে হবে, বা 1,000 বার মালা জপ করতে হবে। মানে আমি তাকে বসিয়ে 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 তাকে ধৈর্য, প্রথমে ওই শিক্ষাটা দিলাম যে তোমাকে এক আসনে বসতে হবে, কিছু চাওয়া যাবে না, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখা যাবে না, তুমি খালি বসে নাম জপ করে যাবে। তুমি কতক্ষণ কতক্ষণ তুই এই উল্টো পাল্টা জিনিস চিন্তা করবি? তুই যদি জানিস যে আমাকে 1,000 বার মালা জপ করতে হবে, তুই কতক্ষণ দেখবি একটা সময়ের পরে ব্ল্যাঙ্ক হতে আরম্ভ করবে, খালি নাম ঢুকতে আরম্ভ করবে। এটা একটা অভ্যেসের মাধ্যমে মানুষকে, মানে শৃঙ্খলা হুম, নিয়মের মধ্যে দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য অনেক সময় মালা দেওয়া হয়, যে তুমি এক আসনে বসে 108 বার প্রথমে জপ করো। ঠিক আছে, 108 বার তুমি আহ, একটাই মালা 108 বার তোমাকে জপ করতে হবে। হুম, ঠিক আছে, এইভাবে এগোলো, তারপরে হয়ে গেল আরো বেশি, তারপরে 1,000, তারপরে লাখে নিয়ে যায়। মানে তোমাকে বসাচ্ছে, স্থিতি হুম, হুম, নিয়ে হুম, আসছে হুম। তোমার ভেতরে, যে তুমি এক মানে এক যেরাম, আসনে যে, বসে থাকো। হ্যাঁ, মানে যেরাম পাহাড়ের উঁচুতে উঠতে গেলে ওই জন্য বলা যায় অ্যাক্লামাটাইজ হও, অ্যাকাস্টম হ্যাঁ, হও, হ্যাঁ, তারপরে গিয়ে ওপরে সহ্য করতে পারবে। তো হ্যাঁ, ব্যাপারটা ওরা আমি যে তুমি অভ্যেস করো আগে, আগে হ্যাঁ, বসা অভ্যেস করো, আগে মালা গুনতে শুরু করো। হ্যাঁ, এবার ওই মানে অজান্তে ওই গুনতে 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 কখনো ধারণ করে নেবে, কখনো সিদ্ধি লাভ করে নেবে, সেটা কেউই জানে না। হ্যাঁ। না, গুরু জানে, গুরু জানে, কিন্তু সেটা হ্যাঁ, মানে আমি ওই মানে, ব্যক্তির কথা বলছি, ওই হ্যাঁ, ব্যক্তিটার সে কথা বলছি, জানে না, যে ও অজান্তে সে কখন ধ্যানে ঢুকে ঢুকে যাবে যাবে। বা কখন সে হ্যাঁ, ধারণ হ্যাঁ, সেটাই। না, না, খুব ভালো, ভালো, ঠিক আছে, তাহলে আজকে যে ক্লিয়ার এইটুকুই হলো, রাখি। হ্যাঁ। আর কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ, আচ্ছা, 108 নিয়ে তুই আমাকে জিজ্ঞেস করেছিলি যে মালার ভেতরে 108টা কেন দানা থাকে, যে আমি যে পড়ে আছি হ্যাঁ, এখানে হ্যাঁ, এই হ্যাঁ, মালাতে 100টা হ্যাঁ, হ্যাঁ, 8টা হ্যাঁ, কেন হ্যাঁ, থাকে 108 এর আগে হ্যাঁ, একবার তোমাকে আমি হালকাভাবে জিজ্ঞেস করেছিলাম, যাই হোক। তো 108টা দানার মানে, আমি দেখ অনেক ব্যাখ্যা থাকতে পারে, আমি তো সেরকম পণ্ডিত ব্যক্তি নই। হ্যাঁ। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের 27টা নক্ষত্র আছে, এবং এই 27টা নক্ষত্র আমাদের চারিদিক চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, এবং এটা কি করছে, আমাদের ওপরে প্রভাব ফেলছে, তাই তো? তাহলে প্রভাবটা কার ওপরে ফেলছে? আমার শরীরের ওপরে ফেলছে। শরীর, শরীরের ওপরে ফেলছে কতক্ষণ? যতক্ষণ আমি বেঁচে আছি, তাই তো? হুম, যখন আমি মরে গেলাম, তখন আমার শরীরে প্রভাব আর কি ফেলবে? তখন তো ফেললেও কোনো কিছু করার নেই, হুম, তাই তো? তাহলে যতক্ষণ প্রভাবটা ফেলছে, ততক্ষণ তার মানে কি আমি জীবিত। জীবিত মানে কি? আমি পশু বৃত্তি, মানে আমি পাশে বাঁধা পশু। পশু অর্থটা কোথা থেকে আসছে? পশু শব্দটা এসছে পাশ থেকে। পাশ মানে হচ্ছে বেঁধে রাখা বা জড়িয়ে রাখা কোনো কিছুতে। তো এই পশুবৃত্তিতে জড়িয়ে রয়েছি কেন? মায়ার বন্ধনে জড়িয়ে রয়েছি, বলার উদ্দেশ্য হুম, সেইটা। হুম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই 27টা নক্ষত্র, তাদের প্রভাব, 27টা নক্ষত্র গুণিতক 4 কর, দেখবি 108 পেয়ে যাবি। মানে চারটে দিক ইন্টু চারটে, 27 করলে 108 আসছে। হ্যাঁ। তাহলে হ্যাঁ। এদের প্রভাবে যতক্ষণ আমি প্রভাবিত হচ্ছি,
ততক্ষণ আমি মায়ার বন্ধনে আটকে রয়েছি। হুম হুম। এবারে আমরা চেষ্টাটা কি করছি, এর বাইরে যাওয়ার জন্য। তাহলে 108টা হলো একটা দরজা, এই দরজার এক পাশে হচ্ছে মায়ার বন্ধন, এই এই জগতের সবকিছু, আর তার ওপারে হয়ে গেল হয়ে কি, না আমি সিদ্ধি লাভ করলাম, বা আমি পরম পরমাত্মার ব্রহ্ম। সাথে, পরমাত্মার সাথে কথোপকথন বা পরম ব্রহ্মের সাথে লীন হতে শিখলাম। তাহলে 108টা হচ্ছে একটা দরজার মতন দাঁড়িয়ে আছে, তার এপারে যতক্ষণ রয়েছি মায়ায় রয়েছি। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি, এই 108 বার যে জাপ করছি, উদ্দেশ্যটা হচ্ছে 108কে পার করে যাওয়া। পার করলাম। যেরকম কেউ যদি মারা যায়, কোনো সাধু মহাত্মা, তা বলা হয় যে অমুক মহাত্মা 108 হয়ে গেলেন আজকে। তার মানে কি, মানে উনি 108 গণ্ডিটা ত্যাগ করে বেরিয়ে গেলেন। পেরোলেন। 108-এর মানে মায়ার জগৎটা ভেঙে উনি শরীর ছেড়ে বেরিয়ে গেলেন। তো সেই জন্য বলা হয় 108 ভাঙলেন। ঠিক আছে, তো 108-এর হ্যাঁ, আবার রহস্যটা এইখানে। আবার আমি আমি যেটুকুনি 108-এর আরেক জায়গায় শুনেছি, মনে নেই কোথায়, ওই তোমার সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব বা চাঁদের সাথে সেটাই এর বলছি দূরত্ব। যে দেখ, হ্যাঁ, ব্যাখ্যা অনেক থাকতে পারে, কিন্তু ব্যাখ্যা দিয়ে আমার কি হবে? আমাকে তো মানে নিজের জীবনে যেটা প্রয়োগ করতে পারবো, যেটা আমার জীবনে কাজে লাগবে, আমি সেই জিনিসটা আঁকড়ে ধরে চলবো। সেই জন্য বললাম না যে হাজারটা ব্যাখ্যা থাকতে পারে, আমার সব জানা নেই। এবার সূর্যের থেকে পৃথিবীর ডিস্টেন্স কতটা, তারা সেটা কার দরকার, যারা জ্যোতিষ নিয়ে গবেষণা করছে বা জ্যোতিষ নিয়ে যেখানে আলোচনা হচ্ছে সেইখানে সেই বিষয়টা প্রয়োজনীয় হবে। কিন্তু আমার জীবনে আমি যখন মালা জাপ করছি, তখন আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একশো ওই একশো আটকে আটটাকে হ্যাঁ। অতিক্রম করা, মায়ার হুম বন্ধনটাকে কাটানো। এবং নাম বল হুম হুম। মন্ত্র বল যে কোনো জিনিসই কর না কেন, প্রত্যেকটা মন্ত্রের কিন্তু টু সাম এক্সটেন্ট বৈরাগ্য নিয়ে আসে। বৈরাগ্য মানে ডিট্যাচ করে। এই যে মেটিরিয়ালিজম, মেটিরিয়ালিস্টিক যে, এই যে কি বলে, মানে বস্তু জগৎ, আমার এটা চাই, এটা চাই, এটা চাই, হুম। আরো চাই, ওটা কেন হচ্ছে না, ওটা কবে হবে, এই জিনিসটা নষ্ট হয়ে গেল, এটা আবার নতুন করে কবে, এই চাওয়ার যে ব্যাপারটা, এইগুলো থেকে মানে জটগুলো ঢিলা করতে থাকে, আলগা করতে থাকে। আস্তে আস্তে দূরত্ব বাড়ায়। হ্যাঁ, যে কোনো মন্ত্রই এই একটা জিনিস তোকে করে, মানে সংসারের থেকে তোকে একটুখানি আলগা করে দেয়। তো এই হলো আমার কাছে 108-এর ডেফিনিশন। 108-এর মধ্যে যতক্ষণ রয়েছি, ততক্ষণ আমরা মায়ার জালে, মায়া আমাদের চোখের সামনে রয়েছে, মায়াটাকে হ্যাঁ, ভেদ করে যখন সবকিছুই তো বেরোবো, মায়া। তখন মানে সত্যিটা আমাদের সামনে আসবে। এবং সত্যি কাকে বলে এটা নিয়ে আর একটা ভিডিও করা যেতে পারে। তো সত্যি মিথ্যে এর তফাৎ কি? তো ওই সত্যটা জানতে গেলে আমাদের 108-এর বাইরে যেতে হবে। যেতে সেই জন্য হবে। 108টার মালা আমরা ধরব। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। টাটা। আজকে এইটুকু থাক। টাটা, খুব ভালো হলো। ব্যাপারটাও পুরো ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। আর কোনো মানে আর এটা নিয়ে আর কোনো দ্বিধাবোধ রইলো না। যাই হোক। আর ঠিক আছে। টাটা টাটা। মন্ত্রতে কি হচ্ছে, মন্ত্রতে সবসময় একটা ফল হচ্ছে। হ্যাঁ, ওটা বুঝতে পেরে গেছি, ওটা পুরো ক্লিয়ার। কারণ মন্ত্র যেটা হচ্ছে, বেসিক্যালি মন্ত্র তো কিছুই না, একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, যে সাউন্ডটা আমাদের ব্রেনে বা আমাদের চক্রে বিভিন্ন ভাবে সেটাকে মানে এফেক্ট ফেলে। মানে হ্যাঁ, রেজোনেন্স যেটা তুমি বলেছিলে এর আগে, বা হ্যাঁ, ভাইব্রেশন যাই বলি না কেন, মন্ত্র হ্যাঁ, হচ্ছে ওইটাই। মন্ত্রের দ্বারা আর কিছু পাওয়া যায় না, মন্ত্র হচ্ছে একটা শব্দ। সেই শব্দের খেলাতে আমাদের ব্রেনে এফেক্ট হচ্ছে, বা আমাদের শরীরে যে চক্র আছে তাতে কোথায় গিয়ে কিভাবে এফেক্ট করছে। ভুল মন্ত্র না ঠিক মন্ত্র, ঠিক হ্যাঁ। ও ইন্টোনেশন না ভুল ইন্টোনেশন, যাই করি না কেন তার একটা মানে পজিটিভ নেগেটিভ এফেক্ট একটা পড়বেই। এটা হলো মন্ত্রের খেলা। ঠিক বুঝেছিস। আছে রজতদা, ঠিক আছে। না না, সে তো টাটা। ঠিকই। অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু শিখে গেছি। ঠিক আছে। টাটা। টাটা। হুম। চলো, টাটা।